শ্রদ্ধেয় স্যার ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন, বিএইচএমএস, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি লাইসেম গ্রুপের সকলের পক্ষ থেকে স্যারকে অনুরোধ জানাচ্ছি, স্যার যদি প্রস্তুত থাকেন তাহলে আজকের মেডিসিন সাইলেসিয়া মেডিসিনের আলোচনা শুরু করুন। প্লিজ স্যার। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসকবৃন্দ, আমার শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন এবং যে যেখান থেকে আজকের ক্লাসটা উপভোগ করছেন সবাইকে সবিনয়ে অনুরোধ করব যে আজকের ক্লাসের বিষয়বস্তুটাকে হৃদয় দিয়ে অনুভব করবেন। আজকে কিছু লিখতে লাগবে না আপনাদের, জাস্ট সাইলেসিয়ার ফিলিংসটা যদি আপনারা ভালো করে অনুভব করতে পারেন তাহলে সাইলেসিয়াটাকে আপনি সবসময় প্র্যাকটিস করতে পারবেন। তো সাইলেসিয়ার সমনাম সিলিকা বা অক্সাইড অফ সিলিকন, কোয়ার্টিজ, সাইলেক্স রকি ক্রিস্টাল, সিলিকন ডিঅক্সাইড, এগুলো সমনাম আছে। এটা একটা খনিজ ঔষধ। আপনারা জানেন যে প্রুভার মহাত্মা ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান, হার্টলক, টিং, রুফ, রবিনসন ওনারা প্রুভ করেছেন এটা। সাইলেসিয়ার ক্রিয়াস্থল হচ্ছে টিস্যু সমূহ, সেলুলার স্নায়ু গ্রন্থি, অস্ত্রনালী, অস্থি, শ্লেষ্মিক ঝিল্লি, চর্ম, এটা ক্রিয়াস্থল। সাইলেসিয়াটাকে সর্বমোট সিনথেসিসের হিসাব অনুযায়ী রেপার্টরির সাইলেসিয়াতে ৯,৮৫৬টি রুব্রিক আছে, ১০,৭৬১টি রুব্রিক আছে, অর্থাৎ ১০,৭৬১টি রুব্রিক আছে, এটা লক্ষণ আছে। তার মধ্যে ৯০৫টি হচ্ছে মাইন্ড রুব্রিক বা মেন্টাল স্টেট। আমি সার্বিক যে সাইলেসিয়াটা আছে সে সাইলেসিয়াটার যে ফিলিংসটা, যে মূল কথাটা, যে সার কথাটা, সে কথাটাকে, সে অনুভবটাকে আপনাদের কাছে তুলে ধরব। ১০,৭৬১টি রুব্রিক নিয়ে আজকে তো আর সবটুকু আলোচনা করা যাবে না, যতটুকুন আলোচনা না করলেই নয় সেইটুকুনের মধ্যে আপনাদেরকে আমি জানিয়ে দিব সাইলেসিয়াটাকে কিভাবে আপনারা ব্যবহার করবেন। সাইলেসিয়ার একটা অন্যতম গুরুত্বপূর্ণ সেনসেশন হচ্ছে যে সাইলেসিয়া মানে একটা সুসংগঠিত, গোছানো এবং পরিচ্ছন্নতা বোধ, এই গুণগুলো সে ধারণ করে। অর্থাৎ তার মধ্যে সব সময় দেখবেন যে সে সুসংগঠিত ভাবে থাকে, গোছানো থাকে এবং পরিচ্ছন্নতা বোধ থাকে। এদের ভিতরে অনেক কিছু আছে যা তাদের লুকিয়ে রাখতে হয়। এরা দেখে এদের টিকে থাকা নির্ভর করে তাদের ভিতরের দুর্বলতাগুলো ঢেকে রাখতে পারার উপর, তারা টিকে থাকাই নির্ভর করে। আমি এ বিষয়ে একটা কেস আপনাদেরকে একটু পরে নিয়ে আসবো, আজকে কেসটা একটু পরে দিব এবং সাইলেসিয়াটাকে চিনে আপনাকে কেসটা আমি একটা উপস্থাপন করব। যে শুধু এই কথাটা ভালো করে মনে রাখবেন যে এদের সমস্ত কিছু টিকে থাকা
এরা নির্ভর করে এদের যে ভিতরে যে দুর্বলতা গুলো থাকে, এদের যে দুর্বল পয়েন্ট গুলো থাকে, এদের মধ্যে যে দুর্বলতা গুলো থাকে, সেগুলো ডেকে রাখার উপর তাদের টিকে থাকা নির্ভর করে। এই বিষয়টি কি এই বিষয়টি থেকে সাইলেসিয়া যে একটা সাইকোটিক ওষুধ, এই বিষয়টিকে সাইলেসিয়াকে একটা সাইকোটিক হিসেবে ওষুধ হিসেবে একদম সুপরিচিত করে দিয়েছে। এটা সমস্ত ভাষার চিকিৎসকদের মধ্যে এই ওষুধটি একটি সাইকোটিক ওষুধ হিসেবে সকলের কাছে সুপরিচিত। সাইলেসিয়াটা চকমকি পাথরের নড়ি বা স্ফটিক বা কাচের একটি উপাদান, একটা প্রধান উপাদান, এগুলো থেকেই দেখা যায়। এরা নির্দিষ্ট একটা অবয়ব বজায় রাখার গুণ সম্পূর্ণ এবং অনমনীয়, নমনীয় না, আনফ্লেক্সিবল আর কি। ভেঙে যাবে কিন্তু বাঁকা হবে না, এটা ভেঙে যাবে কিন্তু বাঁকা হবে না। আপনি কিন্তু কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, ওগুলো কিন্তু পরে কাজে লাগাই দিব। এরা কঠিন অবস্থান নেই, নিজের অবয়বটিকে যে কোনো মূল্যে ধরে রাখে। এরা সাইলেসিয়ার মানুষরা অবাধ্য, জেদি এবং নিজেদের জন্য যে বদ্ধমূল ইমেজ তৈরি করে রেখেছে, অর্থাৎ সে একটা ইমেজ তৈরি করে রাখে, অর্থাৎ সে যেমন জেদি এবং নিজেদের মধ্যে যে বদ্ধমূল একটা ইমেজ, বদ্ধমূল ইমেজটাই আজকে আলোচনা করব। এটা তাকে ধরে রাখার চেষ্টা করে। সাইলেসিয়া মানুষদের সবচাইতে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তার উদ্বেগ। অন্যরা আমার সম্পর্কে কি ভাবে, লোকেরা তাকে অবশ্যই ভালো একজন মানুষ বলে মনে করবে, তাকে একজন চমৎকার মানুষ বলে মনে ভাববে, এমনটা তার কোনো গুরুত্বপূর্ণ না। এটা সে গুরুত্বই দেয় না। অন্যান্য ওষুধ এগুলোকে গুরুত্ব দেয়, যেমন লাইকোপোডিয়াম এগুলোকে গুরুত্ব দেয়, প্যালেডিয়াম দেয়, পালসিটিলা দেয়, ফসফরাস দেয়, কিন্তু সে কিন্তু এগুলো নিয়ে ভাবে না। বরং তার ভাবনাগুলো একটা বিশেষ ধরনের বদ্ধমূল প্রকৃতি, একটা নির্দিষ্ট ধরনের নির্ধারিত মন্তব্য সে কামনা করে। অর্থাৎ তার সম্পর্কে ভালো মতামত সে কখনোই চায় না। কে কি বললো এটা তার আসে যায়ও না, সে এটা পাত্তাও দেয় না, তোয়াক্কা করে না। এই মানুষটি উপকারী এবং সংবেদনশীল মানুষ, কিন্তু নিজের সম্পর্কে তার ধারণা জন্মে যে সে যেটা, এটাই যেন সেটা মানুষ প্রকাশ করে। যদি সে বিজ্ঞানী হয়, কিংবা সে যদি লেখক হয়, কিংবা সে যদি সায়েন্টিস্ট হয়, কিংবা সে যদি ফিজিওলজিস্ট হয়, গাইনোকোলজিস্ট হয়, তারা যেন তখন তারা চাইবে যে তার সম্পর্কে হলো সে যে জিনিসটা, এটাই যেন প্রকাশ হয়, এটাই যেন ফিল্ডে আসে। অর্থাৎ তার ওই ইমেজটাকে সে ধরে রাখতে চায়। অর্থাৎ যেখানে তার এই ফিল্ডটি বা ইমেজটি হারানোর সম্ভাবনা সৃষ্টি হয়, সেখানে তাদের মধ্যে নার্ভাসনেস দেখা যায়। অর্থাৎ এই ইমেজটাকে সে হারাতে চায় না। তো সে যেটা আছে ওইটা সে হারাতে চায় না। যেমন স্টেজে দাঁড়ালে কিংবা নতুন কোনো মানুষের সাথে দেখা করার সময় বা কোনো ইন্টারভিউ কিংবা পরীক্ষার সময় সাইলেসিয়ার মধ্যে প্রচন্ড উদ্বেগ এবং ব্যর্থ হতে পারে। এর জন্য আগাম এক প্রচন্ড ভয়ে আক্রান্ত হওয়া দেখা যায়। ব্যর্থ হওয়ার একটা ভয় তার মধ্যে একটা দারুণ ভাবে দেখবেন যে পাবেন। সাইলেসিয়াকে এই জন্য লাইকোপোডিয়ামের কাছাকাছি মনে হতে পারে যে লাইকোপোডিয়াম, কারণ লাইকোপোডিয়ামের মধ্যে আত্মবিশ্বাসের খুব অভাব থাকে। হ্যাঁ, লাইকোপোডিয়াম যে জিনিসটি বিব্রত হয় তা হলো কাজটি করতে পারবে কি পারবে না তা নিয়ে এটা খুব লাইকোপোডিয়ামের মধ্যে খুব দুশ্চিন্তা দেখা যায়। কিন্তু সাইলেসিয়া এইটা না, এদের কথা হচ্ছে যে কোনো মূল্যে তার ইমেজকে রক্ষা করতে হবে, অর্থাৎ সে যেটা এটাকে ধরে রাখতে হবে। কেমন একটু উদাহরণ দিই, সেমাই ইমেজ ধরে রাখতে হয়। আমার একজন পেশেন্টের একটা গল্প বলছি আর কি, মেয়ে পেশেন্টের গল্পটা বলছি। এই গল্পটা থেকে সবটা কেসটাকে বুঝে ফেলবেন সাইলেসিয়াটাকে। একজন ধনীর কন্যা, তো ধনীর কন্যাকে বিয়ে দেবে, কিন্তু ধনীর কন্যা কোনো লেখাপড়াই নেই। এখন লেখাপড়া না থাকার কারণে
তো তার বাবার অডেল সম্পত্তির কারণে তাকে বিয়ে দেওয়া হয় এদেশের একজন বিশিষ্ট ধনাঢ্য এবং একজন বড় মাপের এলোপ্যাথিক চিকিৎসকের কাছে, মানে এফসিপিএস করা ডক্টরের কাছে বিয়ে দেওয়া হয়। তো পারিবারিক অন্য সদস্যরা আমার কাছে চিকিৎসা করার কারণে এই মেয়েটি আমার কাছে চিকিৎসা করতে আসে। চিকিৎসা করতে আসার পরে সে যে কথাটা আমাকে বললো যে সে যে রোগে ভুগছে এটা জটিল একটা ক্রনিক রোগে ভুগছে আর কি, মানে আইবিএস টাইপের রোগে ভুগছে। কিন্তু এর সাইতে যে সমস্যাটাতে ভুগছে সেটা হলো তার যে লেখাপড়া, তার যে অবস্থাটা আছে সেই অবস্থাটা তার স্বামীর সাথে কোনোভাবেই যায় না। তার স্বামী দেশের একজন নামকরা গাইনোক চিকিৎসক, তো এত বড় চিকিৎসকের স্ত্রী তো অন্ততপক্ষে একটা ভালো শিক্ষিত হওয়া প্রয়োজন। তো ওই মেয়েটি কি করলো, তার স্বামীর সাথে নিজেকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য সে প্রাইভেটে লেখাপড়া শুরু করলো। মানে প্রথম এগুলা ভাওবি নাকি কি বলে, সে ভাওবি একটা স্কুলে ভর্তি হয়ে গেল। সো ওইখান থেকে সে একটা অ্যাসিস্ট্যান্ট সনদ নিল, নিয়ে সে একটা ইন্টারমিডিয়েট সনদ সংগ্রহ করলো। তারপর সে একটা অনার্সে ভর্তি হলো এবং তার স্বামী এবং তার শ্বশুর বাড়ির লোকেরা কোনোভাবেই চাইছে না যে সে আর লেখাপড়া করুক। কিন্তু তার স্বামীও যদি না চায় তবুও সেই লেখাপড়াটা জোর করে করে। তো করে পরে আমি দেখলাম যে পারিবারিক শান্তি নষ্ট হচ্ছে। অলরেডি তার বাচ্চা আছে, বাচ্চার দেখাশোনার বিষয় আছে, তার স্বামীর দেখাশোনা করার ব্যাপার আছে। তো উনি আমাকে শুধু একটা কথাই বলে যে ডাক্তার সাহেব আমার জিনিসটা আপনি বুঝবেন না। তো আমি বললাম আমি যদি কারো মনের কথা না বুঝি তো ওই রোগীটা তার মনের কথা বলার আর জায়গা খুঁজে পাওয়াটা খুব কম জায়গায় পাবে, যে জায়গাতে তার মনের কথা বলতে পারবে। আপনি আমাকে বলেন আপনার কথাটা। না, এটা আপনার বলতেও পারবো না। আমি জিজ্ঞেস করলাম কি এমন কথাটা আপনি আমাকে বলতে পারবেন না? মানুষের জীবনে কি এমন কথা থাকে আপনি বলতে পারবেন না, ডক্টরকে বলবেন না? তো আমাকে বললো যে ডাক্তার সাহেব আপনার কাছে বলি কথাটা হলো আমার স্বামীর সাথে আমার কোনো যায়, আমার বাবা মা আমার এত বড় জায়গায় বিয়ে দিছে, আমি এখানে খুব শান্তিতে আছি, আমার স্বামী খুবই ভালো মানুষ, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি স্বামীর অযোগ্য। আর আমি অযোগ্য ভাবার থেকে আমি এই এসএসসি পাস করছি, এইচএসসি পাস করছি, আমি অনার্সে পড়তেছি, অনার্সে শেষ করার চেষ্টা করতেছি কেবলমাত্র আমার এই অবস্থানটা ধরে রাখার জন্য যে আমি আমার স্বামীর সাথে কোনোভাবেই অযোগ্য নয়। এটা যদি আমার স্বামী জানে এটাতে আমার প্রাণ ক্ষুণ্ণ হবে। আমার স্বামীকেও আমি এই কথাটা বলি না, আমি একদম চুপচাপ হয়ে থাকি এবং নিরলস ভাবে আমার লেখাপড়াটা আমি চালিয়ে যাই। কোনোভাবেই যেন আমার স্বামী না বুঝতে পারে যে আমি তার যোগ্য না বা আমাকে কোনো সময় বাদ না দিতে পারে। এই যে অবস্থাটা, ইমেজ ধরে রাখাটা, এই ইমেজ ধরে রাখাটাই হলো মূল ফিলিংস সাইলেসিয়া। অর্থাৎ সে তার ইমেজটাকে, তার অবস্থানটাকে ধরে রাখতে চায়। এই ধরে রাখতে চাওয়াটি হলো সাইলেসিয়ার একটা অন্যতম গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক। এখন এটি হচ্ছে আজকের এই কেসটা। তো আমি যখন এই পেশেন্টটাকে তার এই ইমেজ ধরাটাকে ধরতে পারলাম এবং কেসটাকে উপলব্ধি করতে পারলাম, আমি তাকে সাইলেসিয়া 30 দিয়েছিলাম, আমি M2 M3 দেই নাই। আমি তাকে সাইলেসিয়া 3টে ডোজ দিয়ে তাকে বিদায় করে দিয়েছিলাম। 3টে ডোজ খাইয়ে দিয়েছিলাম এবং বলে দিয়েছিলাম যে আপনি প্লাসিবো দিয়ে যে 1 মাসের মধ্যে আমার কাছে আর কোনো ওষুধ নিতে আসা লাগবে না, আপনি 1 মাস পরে আমার কাছে দেখা করবেন। তো উনি অনুনয় করে বললো যে আমি তো আইবিএস এর সমস্যায় ভুগছি, আমার হাজবেন্ড আমাকে এলিপ্যাথি ওষুধ খাওয়াই ফেলবে। ওনার হাতে বড় বড় ডাক্তার, উনি মেডিসিনের প্রফেসরদের সাথে সারাদিন উঠা বসা করে। আমি বললাম যে না, আপনার আর ডাক্তার লাগবে না। আমি ওনাকে 1 মাস পরে আসতে বললাম, উনি 1 মাস পরে আসলেন। আসার পর উনি রিপোর্ট করালেন। প্রথমেই বললেন যে ডাক্তার সাহেব তুমি পিথি ডাক্তার এত ভালো হয় আমি কখনোই চিন্তাই করতে পারি নাই। কেন? কয় যে আমার যতটা না আইবিএস সমস্যা কমেছে
তার চাইতে বেশি সব ভালো লাগেছে সেটা যে আমার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব আর হচ্ছে না, আমার মধ্যে আর আমার এই সংকটটা তৈরি হচ্ছে না আমি আমার হাজবেন্ডের যোগ্য না, কে আমাকে কি মনে করবে, আমি কোনোভাবে এখানে অ্যাডাপ্টেশন করতে পারতেছি না। আমি এখন সবই অ্যাডাপ্টেশন, আমার কাছে সব ইজি মনে হয়। ডাক্তার সাহেব আপনার ওষুধ খাওয়ার পর থেকে আমি ইজি হয়ে গেছি। সাইলেসিয়া, এটাই হচ্ছে সাইলেসিয়া, যে অ্যাডাপ্টেশন করতে পারানো। তো এই যে ফিলিংসটি হচ্ছে সাইলেসিয়ার ফিলিংস। এটা গলার কাটা লাগা সমস্যার উপর নয়, শুধু কাটা লাগলে যে সাইলেসিয়া দিতে হবে এটা না। সাইলেসিয়া হচ্ছে ডিপ মোস্ট লেভেলের একটা ফিলিংস ওয়ালা ওষুধ। এটা যখন টু দি পয়েন্টে ব্যবহার করা যায় তখন দারুণ ভাবে মানে মানুষের সমস্যা চলে যায়। এই ফিলিংসটাকে যদি কেউ সুন্দর করে কাজে লাগাতে পারে, দেখা যাবে যে সব জায়গাতে দেখবে যে এই ফিলিংসটা থাকে, যে রোগীর ইনামুস লেভেল জুড়ে এই সংকটটা চলতেছে, তার হৃদয়ে এই সংকটটা চলতেছে, সে তার অবস্থান ধরে রাখতে পারতেছে না, অবস্থানটা ছুটে যাচ্ছে, কখন জানে তার সংসারটা ভেঙে যায়, কখন জানে তার একটা সমস্যাটা চলে যায়, সে এখানে যোগ্য না, সবার থেকে সে অযোগ্য, তার কাছে এটা, সে কখন জানে তাকে বাদ দিয়ে দেয়, সে কিভাবে তার এই অবস্থানটা ধরে রাখবে, এই চিন্তায় সে অস্থির হয়ে সারা দিন বসে থাকে। এই হচ্ছে সাইলেসিয়ার একটা ইনামুস লেভেলের ফিলিংস। এখন সাইলেসিয়াকে বুঝতে লাগলে এই ফিলিংসটাকে বুঝতে লাগবে। এই ফিলিংসটাকে যখন কেউ ভালো করে বুঝতে পারে তখন কিন্তু তার মধ্যে ফেয়ার ফেইলর মানে তার রুব্রিকটা হলো ডিলেশন ফেল হি উইল ফেল, মানে তার মধ্যে একটা অবস্থান হয় যে আমি ফেল করব, রিলেশন হয়, অনুভব হয় আমি ফেল হব, আমি পারফেক্ট হব না, মানে ফেয়ার ফেইলর, মানে ফেয়ার অফ ফেইলর, মানে ফেইলরের একটা ভয় থাকে এবং একটা অ্যান্টিসিপেশন থাকে। অ্যান্টিসিপেশন এলিমেন্টস ফ্রম অ্যান্টিসিপেশন, অর্থাৎ পূর্বানুমান যে আমার হাজবেন্ড আমাকে ফেলে দিবে, আমাকে বের করে দিবে, আমাকে রাখবে না, সে আমাকে ছেড়ে আরেকটা মেয়েকে হাত ধরে বিয়ে বসে থাকবে, আরেকটা মেয়েকে সে বিয়ে করবে, আরেকভাবে সে সংসার করবে, সেটা হচ্ছে তার ইনামোস লেভেলের ফিলিংস। এই ফিলিংসটাকে যখন কেউ ভালো করে ধরতে পারে তখন কিন্তু সাইলেসিয়াকে খুব সুস্পষ্ট ভাবে সুন্দর করে ব্যবহার করতে পারে এবং তার মধ্যে অ্যান্টিসিপেশন এক্সামিনেশন বিফোর, মানে এক্সামিনেশনের আগেও তার মধ্যে ভীষণ ভাবে একটা অ্যান্টিসিপেশন তৈরি হয়ে যায় এবং দারুণ ভাবে তৈরি হয়। দেখবেন যে ধান ক্ষেতের দিকে তাকালে দেখবেন ধান ক্ষেতে যখন বাতাস বয়ে যায় তখন দেখবেন যে ধান ক্ষেতের ধান গাছগুলো সুন্দর করে মাথা নুয়ে ঝড় তুফান হলে একদম নিচে পড়ে যায়। আবার যখন জড়ো হাওয়া চলে যায়, আকাশ যখন ভালো হয়, বাতাস যখন স্বাভাবিক থাকে, দেখবেন যে গাছগুলো আবার ঠিক মতনে দাঁড়িয়ে যায়, কেউ জোর করে দাঁড় করাতে হয় না, অটোমেটিকলি দাঁড় হয়ে যায়। এটাকে বলা হয়, আমি বলি যে এটাই হচ্ছে সাইলেসিয়াকে বোঝার একটা দারুণ উদাহরণ। কেমনে বলবো কথাটা হলো যে এটাকে বলা হয় ইল্ডিং ডিসপোজিশন। তো সাইলেসিয়া হচ্ছে ইল্ডিং মানে হচ্ছে সহজে মেনে নেই। কিভাবে মেনে নেই? যখন প্রচন্ড জোরো হাওয়া হয়েছে তখন দেখা গেছে যে গাছগুলো একদম নিচে থুবড়ে পড়েছে, মানে তার বাতাসে তার মাথা নত করতে হবে সেটা মেনে নিয়েছে। সাইলেসিয়া ইল্ডিং হচ্ছে এইরকম, কিন্তু লাইকোপোডিয়াম কিন্তু মাথা তুলে আবার দাঁড়ায় না, ইল্ডিংই হয়ে থাকে। পালসিটিলা ইল্ডিংই হয়ে থাকে, মাথা নিচু করেছি আর কখনোই সে উঁচু করে না। কিন্তু সাইলেসিয়া কিন্তু এটা নয়, সে আবার যখন ঝোড়ো হাওয়া যায় আবার দাঁড়িয়ে যায়। অর্থাৎ কঠোর পরিমাণ মানে নিজের যে ইমেজটাই নিয়োজিত করলো যাতে করে সে
মানে স্বামীর কাছে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারে, অর্থাৎ স্বামীর কাছে সে ইল্ডিং, ওবিডিয়েন্ট, ডিপেন্ডেন্ট। কিন্তু যদি কেউ তার পড়াশোনা ছেড়ে দিতে বলে, এমনকি যদি তার স্বামীও হয়, তাহলে সে কি করবে? জিদি হয়ে বলবে, মানে শি ক্যান নট ইল্ড টু মাচ, মানে এইরকম না, একেবারে নিতিয়ে পড়ে না, মানে সময় সময় উঠে দাঁড়ায়, দাঁড়াবার সামর্থ্য রাখে, মানে সে দাঁড়ায় যাবে। মানে তার কাছে সে প্রথম নাম নয়ে যাবো, আচ্ছা ঠিক আছে তুমি কইছো যখন ঠিক, কিন্তু আসলে ভিতরে ভিতরে সে মেনে নেই নাই, সে আবার সে তার অবস্থানে থাকে, অর্থাৎ তার অবস্থান সে ছাড়ে না, তার অবস্থান থেকে সে ফিরে আসে না। সিলিকা সাইলেসিয়া মানে শি ক্যান নট ইল্ড টু মাচ, খুব বেশি ইল্ডিং হবে না, সে একেবারে নিতিয়ে পড়ে না, সময় মতো সে উঠে দাঁড়ায় জায়গা, তার দাঁড়াবার সামর্থ্য রাখে, সে দাঁড়ায় যাওয়ার মতো একটা সামর্থ্য তার মধ্যে থাকে, সেটাই হচ্ছে সাইলেসিয়া। গুলোকে কিন্তু হৃদয়ে নিয়ে ওজনের সময় আসবে, তখন এটাকে যথার্থভাবে ব্যবহার করবে এবং চমৎকার ভাবে ব্যবহার করবেন, খুব সুন্দর রেজাল্ট পাবেন। এটা হলো ওষুধের ইনামোস লেভেলের ফিলিংস, এটা ইনসাইড সাইলেসিন, এটা অর্থাৎ ইমেজ রক্ষার ব্যাপারে সে থাকে, সেখানে মানে প্রাধান্যতা থাকে, সে ছোটখাটো ব্যাপারে অতি সচেতনতা, মানে সিলিকার এটা একটা সুপার গ্রেট লক্ষণ, মানে ছোটখাটো ব্যাপারেও সে এসব ইমেজ রক্ষার ব্যাপারে মানে অতি সচেতনতা, মানে খুব সচেতন। আসলে সাইলেসিয়ার ইল্ডিংটাকে বোঝানোর চেষ্টা করলাম, তার মধ্যে আছে মানে কন্ট্রাডিকশন ইনটলারেন্স অফ, মানে সে কখনোই কন্ট্রাডিকশন সহ্য করতে পারে না। মানে কন্ট্রাডিকশন মানে হচ্ছে যে কোনো কারণে যদি তার সাথে দ্বিমত পোষণ করা হয়, তার সাথে সহমত পোষণ করা না হয়, তাকে তার মতের সাথে একমত বা ঐক্যমত না হওয়া যায়, ততক্ষণ পর্যন্ত সে এটা মানে এটা মানে তার সাথে কন্ট্রাডিকশন, সে ইনটলারেন্স মানে এটা সহ্যই করতে পারে না, সে কোনোভাবে এটা নেয় না, করতে পারে না, সে এটা টলারেট করতে পারে না। তো এগিয়ে নিয়ে যাচ্ছে সাইলেসিয়াকে আপনাদের কাছে, তার মধ্যে আরো কিছু মজার লক্ষণ রয়েছে, যেগুলো আমি আপনাদেরকে একে একে আস্তে আস্তে দেখাবো এবং আপনাদেরকে সাইলেসিয়ার সাথে দারুণ ভাবে পরিচয় করিয়ে দিব, যাতে আপনি সাইলেসিয়ার রোগীকে দেখলেই বুঝতে পারেন তার ফিলিংস থেকে আপনি তাকে চিনতে পারবেন। সাইলেসিয়ার অবস্থা হলো, কল্পনা করলে দেখা যাবে এটি যেন এমন এক মানে রোগী যার মধ্যে একটা ব্যর্থতার ভয় থাকবে এবং ভ্রান্ত বিশ্বাস হবে, সবসময় সে ব্যর্থ হবে, মানে সে পারবে না, সে ফেল করবে, তার মধ্যে এই ধরনের একটা অনুভূতি সব কাজের মধ্যেই থাকে এবং সব অবস্থায় এটা তার মধ্যে লেগেই থাকে, এবং সে নতুন কাজ হাতে নিতেও ভয় পায়, নতুন কাজ হাতে নিতে ভয় পায় এবং মানসিক পরিশ্রম করতে পারে না, মানে উদ্বেগ উৎকণ্ঠার সাথে সে খুব সাবধান থাকে। তার মতের বিরুদ্ধে গেলে যেমন সে প্রচন্ড হিংসা হবে, আবার তার মতের পক্ষে সে নানান যুক্তিও প্রদর্শন করবে, তার মতের পক্ষে সে অবিচল থাকবে এবং মানে আত্মরম্ভিতা ভাবে সে নিজেকে প্রকাশ করবে। তো সাইলেসিয়ার একটা মজার লক্ষণ আজকে বলবো, যে আমার একটা পেশেন্টের, একটা বাচ্চা পেশেন্ট গত 2 সপ্তাহ আগে এসেছিল, আমি এই লক্ষণটা আজকে আসার সময় চেম্বার থেকে নিয়ে আজকে এটা বলবো আপনাদেরকে। আসলে সাইলেসিয়াকে কিভাবে চিনা যায়, সাইলেসিয়াকে কিভাবে হৃদয় দিয়ে ফিল করা যায়। একটি বাচ্চা মেয়ে এসেছে চেম্বারে মা নিয়ে এসেছে, তো বাচ্চা মেয়েটির অনেক জ্বর। তো আমি জিজ্ঞেস করলাম, তোমার কি কষ্ট হচ্ছে সোনামণি? বাচ্চা মেয়েটি কিছুই বলছে না। আমি বললাম, তোমার কোনো কষ্ট হচ্ছে, তোমার জ্বর উঠেছে? কথা বলছে না। তারপর জিজ্ঞেস করলাম, তোমার মাথা ব্যথা হয়?
মেয়েটি তার মাকে টেনে এনে হাত ধরে টান দিল, দিয়ে কানের কাছে ফিস ফিস করে বলল, আম্মু ডাক্তারকে বলো আমার মাথা ব্যথা করছে না। তো মা বলছে যে ওর মাথা ব্যথা করছে না। তারপরে আমি বললাম যে তোমার কোনো পেট, আবার ওর মার হাত ধরে টান ধরে এনে বা শরীর ব্যথা চাইছে, মার কাছে বললো যে মা আমার তো হাত ব্যথা করছে না, কোনো কিছুই পেটে ব্যথা করছে না, শুধু জ্বর, ডাক্তারকে বলো আমার জ্বর। আমি কয়েকবার চেষ্টা করার পর আমি দেখলাম যে সে কেবল তার মার কানে কানে কথা বলছে, আমাকে কিছু বলছে না, আমাকে সরাসরি কিছু বলছে না, আমার চোখে চোখেও চাইছে না। সো আমি এই বিষয়টা কি ভাবতে থাকলাম যে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি শুধু, প্রিয় বন্ধুরা, আমি শুধু এই কথাটুকুকে খুব সুন্দর করে অ্যানালাইসিস করতে থাকলাম। কি করলো সে? সে কানে কানে কথা বললো, সে হুইসপিয়ারিং বলে, এটা হুইসপিয়ারিং। তাহলে আমি রেপার্টরি ঘাটতে থাকলাম আর খুঁজতে থাকলাম হুইসপিয়ারিং কোথায় আছে। পরে আমি স্পিচে গিয়ে দেখলাম যে স্পিচ হুইসপিয়ারিং আনসারিং টু দ্য মাদার ইনস্টেড অফ দ্য প্রেসক্রাইবার ডিরেক্টলি রুব্রিক আছে। আবার একটু বলি যাতে আপনারা রুব্রিকটাকে একদম ধরে ফেলতে পারেন, যদি পারেন খাতায়ও লিখে নেবেন। এই রুব্রিকটা শতবার ব্যবহার করবেন এবং যতবার ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি, আমি রিস্ক নিচ্ছি, আমি দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি, ততবার সফল হবেন। আমি তার এত জ্বর, আমি ওষুধ দিয়েছি সাইলিসিয়া, সাইলিসিয়া সেটাও তাকে M2 ওষুধটা বানিয়ে ডিল করে তাকে খেতে দিয়েছি এবং মাকে বলেছি যে আমাকে 2 ঘন্টা পরে আপনি একটু ফোন দিয়ে জানাবেন জ্বর আছে কিনা। বিলিভ ইট অর নট ট্রু, আমাকে 2 ঘন্টা পরে তার মা একটা ফোন দেয়, বলে ডাক্তার আপনি তো জাদুর মতো কাজ করেছে আপনার ওষুধটা, আমি তো জীবনে কত ওষুধ খাইয়েছি জ্বরের জন্য, বাবু তো খেলাধুলা করছে, বাবু সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আমি খুব বিস্মিত হলাম যে অসাধারণ। আসলে যখন সিমটোমেটিক্যালি রোগীকে ওষুধ দেওয়া যাবে এরকম মিরাকিউলাস রেজাল্ট পাবেন, আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। অর্থাৎ স্পিচ হুইসপিয়ারিং আনসারিং টু দ্য মাদার ইনস্টেন্ট অফ টু দ্য প্রেসক্রাইবার ডিরেক্টলি, মানে প্রেসক্রাইবারকে ডিরেক্টলি কিছু বলছে না, ইনস্টেন্ট অফ মানে তার পরিবর্তে সে মাদারকে বলতেছে, মানে হুইসপিয়ারিং করতেছে, মানে স্পিচ মানে ডাক্তারকে উত্তর না দিয়ে মাকে ফিস ফিসিয়ে বলে উত্তরটা, মানে স্পিচ হুইসপিয়ারিং মানে ফিস ফিসিয়ে মার কানে কানে, ওই যে আপনারা কানে মুখে কথা যে বলেন ওই কানে মুখে কথা বলছে মার সাথে। আনসারিং টু দ্য মাদার, মাকে আনসার দিচ্ছে, ইনস্টেড অফ মানে পরিবর্তে, টু দ্য প্রেসক্রাইবার ডিরেক্টলি মানে প্রেসক্রাইবারের পরিবর্তে মাকে বলছে। আপনার রেপার্টরির মধ্যে 7,500 ওষুধের মধ্যে কেবল একটি ওষুধের মধ্যেই আছে সাইলেশিয়া, আর কোন ওষুধে পাবেন না। আমি এই ওষুধটা দিতে 1 সেকেন্ডও দেরি করি নাই, যেখানে দিবেন ইনশাআল্লাহ আপনি সফলতা পাবেন। আমি প্রায় তারপর থেকে আমি চেম্বারে যদি কোনো মানুষ, অনেক স্ত্রী লোক আসে, এসে এখানে তো স্ত্রী লোক এসে সে কথা না বলে তার হাজবেন্ডকে দিয়ে বলে, কানের কাছে হাজবেন্ডের কাছে ফিস 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 করে জিনের মতো একটু একটু করে কথা বলে, হাজবেন্ড আবার আমার কাছে এটা বলে বলে আবার বলে। যখন আমি দেখি যে আবার আমার সামনে কথা বলে আমাকে কণ্ঠ শোনে, এর মানে সে, আমি ধরতে পারছি যে আমার কাছে সে বলবে না, সে হাজবেন্ডের কাছে বলবে। তখন কিন্তু ওই যে মাদারটা কিন্তু হাজবেন্ড হয়ে যায়। মানে এখানে হলো এটা তো একটা রুব্রিক দাঁড় করেছে, অর্থাৎ যদি কোনো রোগী, সেটা যদি বৃদ্ধ রোগী হয়, সেটা ইয়াং রোগী হয়, যদি ছেলে মানুষ হয়, যদি মেয়ে মানুষ হয়, তার সাথে যে আসছে তার কানের কাছে যদি সে ফিস ফিসিয়ে উত্তর দেয় আপনার প্রশ্নের উত্তর, আপনি শুধুই তাকে সাইলিসিয়া দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, শুকর হোক, আলহামদুলিল্লাহ, কোন প্রকার ব্যর্থ হবেন না, দারুণ উপকার হবে। সাইলেশিয়ার একটু ফিলিংস বলি যে তারা কিন্তু, আমি প্রথমেই জানিয়েছি, তারা খুবই পরিষ্কার থাকতে চায়, মানে ওয়াশিং ডিজায়ার টু ওয়াশ,
মনোমিনিয়া, মানে তাদের মধ্যে একটা বাতিক দেখা দেয়, সব সময় নিজেকে পরিষ্কার রাখতে চায় এবং ওয়াশ করতে চায়। কেমন, আমি এমন পেশেন্টও দেখেছি, সাইলেসিয়ার পেশেন্ট, যে তার স্ত্রী ত্যক্ত বিরক্ত হয়ে আমাকে একদিন বলেছে যে ডাক্তার, আমার হাজবেন্ডকে হয় ভালো করে দেন, নাই আমি আমার বাড়ি চলে যাব, আমি আর তার সাথে সংসার করব না। কি হলো, প্রত্যেক দিন বিছানার চাদর ধোয়া লাগে, উনি একটু পর পর সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে, ওনার থালা বাসন ধুইতে ধুইতে আমি ক্লান্ত, তরকারি ধুই কিনা উনি খবর রাখে, মাংস রান্না করার সময় মাংস কয়বার ধুইছে আমাকে জিজ্ঞেস করে, ডাক্তার সাহেব এতবার মাংস ধুলে কি রান্না করলে মজা হয়? সে শুধু নিজে কি পরিষ্কার রাখে না, সে তার সবকিছু মানে সবকিছু সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার রাখতে, বিছানার চাদরটাকে রাত্রে ঘুমাইছে সকালে পরিষ্কার করো, সন্ধ্যাবেলা আরেকটা নতুন বিছানার চাদর ওয়াশ, এটাকে পরিষ্কার করো। উনি নিজে ঘরের মধ্যে জ্বালানোর পর্দা পরিষ্কার করে, এগুলো ধোয়া উঠে রাখে, নতুন পর্দা লাগে, এগুলো ধুইতে ধুইতে ওনার স্ত্রী একশো এটা বললো, আমি শুধু মাত্র সাইলেসিয়া এবং সালফার এটার ওষুধ, আর কোনো ওষুধ ল্যাবরেটরির মধ্যে নাই। তো আমি তো চিন্তা ভাবনা করে পেলাম, পরে ওনার হাজবেন্ডকে নিয়ে আসতে বললাম, নিয়ে আসার পর আমি ওনার হাজবেন্ডকে দেখলাম, দেখে হাসতেছি হাসতেছি এই জন্য যে ওনাকে আমি যা বলি উনি রাজি হয়, এরকম করলে কি হয় এটা সেটা বলি, ওই যে আমার সাথে রাজি হয়, কিন্তু বাসায় গিয়ে দেখি যে উনি আর রাজি থাকে না, বাসায় গিয়ে তার আগের অবস্থায় হয়ে যায়, অর্থাৎ নিজের অবস্থায় সে অবস্থায় চলে যায়, অর্থাৎ ইল্ডিং, অর্থাৎ পুরো ইল্ডিং হয় না, বাসায় গিয়ে আবার গাছ বাঁকা হয় আমার কাছে, ধান ক্ষেতের মতো বাতাসে যেমনি বাঁকা হয়, বাসায় গিয়ে আমার ধান ক্ষেত সোজা আগের অবস্থানে যা বলছে তা। আমি তাকে সাইলেসিয়া প্রয়োগ করেছি, ওই সাইলেসিয়াতে ভদ্রলোক, মানে আমার এটা সকল কেস, আপনারা জানেন যে সকল কেসের পাশাপাশি মানুষের বিপুল কেসও থাকে, কিন্তু উনি কিন্তু পরবর্তী সময়ে এগুলো থেকে বেরিয়ে এসছে, এবং ওনার স্ত্রী আমাকে অনেকদিন পরে, মানে 6 থেকে 8 মাস পরে একবার এসছে অন্য একটা কাজে, মানে চিকিৎসা। তখন আমি জিজ্ঞেস করলাম, আপনাদেরকে যে ওষুধ দিলাম পরে তখন খবর দিলাম, ডাক্তার আমার হাজবেন্ড তো ভালো হয়ে গেছে, এই জন্য আপনাকে বলতে বলি না, আর ওষুধ নেওয়া লাগে না, এই যে আপনি একবার ওষুধ দিয়েছেন এরপর থেকে এগুলো কমে গেছে, কমে যাওয়ার পর আর ডিস্টার্ব করে না, উনি দেখি সোজা হয়ে গেছে, এরপরে আমি আর আপনার কাছে আসি নাই। ডিসিজ হচ্ছে সাইলেসিয়া। তো সাইলেসিয়াকে বুঝতে লাগলে এগুলো লাগবে, এইগুলো ছাড়া সাইলেসিয়াকে ভালো করে বুঝতে পারবেন না, এগুলো হচ্ছে তার ইনামুস লেভেলের ফিলিংস, এগুলো ছাড়া সাইলেসিয়াকে চেনা যায় না। একটু এগিয়ে নিয়ে যাই, যেহেতু আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমি সাইলেসিয়ার মজার মজার ফিলিংস আপনাদেরকে জানাবো। সাইলেসিয়ার একটা মজার রুব্রিক হচ্ছে যে তাদের মধ্যে অ্যাব্রপ্ট আচরণ আছে, অ্যাব্রপ্ট, ABRUPT, অ্যাব্রপ্ট। অ্যাব্রপ্ট আচরণটা কি রকম, যে অ্যাব্রপ্ট হলো এরকম যে হঠাৎ করে একটা কিছু করে ফেলে, অর্থাৎ কোনো প্রকার চিন্তা ভাবনা না করে, মানে চট করে একটা মজা মন চাইলো তা করে ফেলে, এরকম একটা আচরণ আছে। কিরকম আচরণ, যেহেতু আমি রোগীদের এগুলো নিয়ে বেশি থাকি, তো রোগীরা কি করে না করে, কিভাবে কথা বলে, কিভাবে হাঁটে, কিভাবে চলে, কি আচরণ করে সেটা দেখি। তো আমার একটা পেশেন্ট আছে, সে দেখবেন যে ইয়াতে চাকরি করে, ওই এগুলা ওই দোকানে দোকানে দেখবেন সেলসম্যান বলে নাকি কি বলে, ওগুলোতে চাকরি করে ভদ্রলোকটি। তো ভদ্রলোকটি চাকরি করে, তো তার পরিবার আমাদের ওষুধ নেই, সেও নেই, তার বাচ্চা আছে একটা নাম ইমন, সেও নেই, আর তার একটা মেয়ে আছে, তারও চিকিৎসা করে। তো যেহেতু তাদের খুব বেশি ইনকাম না, ছোট্ট বেতনের চাকরি, তো আমি এটার মধ্যে দিয়ে তাকে সহযোগিতা করার জন্য আমার চিকিৎসাটা তাকে সুন্দর করে প্রয়োগ করি। তো একদিন তার বউ এসে আমাকে সন্ধ্যাবেলা বলতেছে যে ভাই আমি ভিতরে আসবো, বললাম আরে ভিতরে আসবেন না, মানে খুব লজ্জা পাইতেছে, মাথা নিচে দিয়ে রাখছে, নিচে দেওয়ার পরে আমি বললাম যে এরকম করে কথা বলছেন, এটা কি কথা, আপনার কি হয়েছে বলেন। বলে ভাই আমার কিছু টাকা লাগবে। ঠিক আছে টাকা লাগলে টাকা দিব, কি হয়েছে বলেন। তারপর শুরু করলো কান্না, কান্না তো কান্না, এমন কান্না
জানো আমার আমার মনে হলো যে ওই লোকটাকে আমার পাওয়া লাগবে আজকের মধ্যে। মানে হলো সে মার্কেটের ভিতরে ঢুকছে, ওইখানে যে বেতন পাইলো অর্থাৎ দিয়াইয়া সে তার বেতনের একটা বড় অংশ দিয়ে মানে সে এমন একটা জিনিস নিল, মানে বাড়িতে একটা ওই উপরে বাতির মতো আর কি, জার বাতির মতো একটা বাতি কিনে নিয়ে আসছে। এটা নাকি তার পছন্দ হয়েছে, তার বেতনের যে অংশটা মূল অংশটা দিয়ে মানে 70 থেকে 80% টাকা দিয়ে সে এইটা কিনে নিয়ে আসছে। মানে সারা মাস চলবে কেমনে? সারা মাস যে চলতে পারবে না, ওই তার স্ত্রী বাজার করতে হবে। তার স্ত্রী কান্না করছে যে তার হাজবেন্ডের কাণ্ড জ্ঞান নাই কেন। কেমন কাণ্ড জ্ঞান? দুটো বাচ্চার খরচ লাগবে, তার খরচ লাগবে, 1 মাস চলবে, এই চলতে পারলো না। এটা কি হলো ডাক্তার? এটা ওর আবার কোনো কাণ্ড জ্ঞান নাই। তো আমি কিন্তু বুঝতে পারছি যে এটা জ্ঞানের বিষয় না, এটা হলো অ্যাব্রপ্ট, ABREOPT, অ্যাব্রপ্ট। এটাই হচ্ছে অ্যাব্রপ্টের একটা মূল থিম, যে অ্যাব্রপ্টের রোগীরা হঠাৎ করে যা মন চায় তা করে ফেলে। অর্থাৎ কেউ যদি 1 কোটি টাকাও মাসে ইনকাম করে, কিংবা দেখবেন যে 10 লক্ষ টাকা ইনকাম করে, কিংবা 5 লক্ষ টাকা ইনকাম করে, তার কিন্তু সে ধরনের খরচও লাগে। কিন্তু সে যদি তার এইগুলা সব আয় এবং ব্যয়ের হিসাব না করে হঠাৎ করে তার মনে যা চা তা করে ফেলে, তখন এই রুব্রিকটাকে বলা হয় অ্যাব্রপ্ট। অর্থাৎ তার মন চাই যেটা সেটাই করে বসে। কেমন ধরেন ধনী লোক তার ভালো ইনকাম, বড় ব্যবসায়ী, ঠিক আছে, তার মাসে ইনকাম অনেক টাকা, দেখা গেছে যে সে একটা এলাকার মধ্যে বসবাস করে, তার তেমন কোনো জায়গায় যাওয়া লাগে না। হঠাৎ করে সে ঢাকা গেছে কোন একটা কারণে যাওয়ার পর হঠাৎ করে দেখলো যে ঢাকার অনেক মানুষের গাড়ি আছে। সে কি করলো যে তার যে ইনকাম, এখান থেকে সে গাড়ি কেনার মতো এবিলিটি আছে, সে একটা গাড়ি, তার কোনো গাড়ির প্রয়োজন নেই, সে গাড়িতে কোথাও যায় না, গেলে ভাড়া দেওয়া যাবে, তার কোনো সমস্যা নেই। সে একটা নতুন গাড়ি কিনা বাসাতে না থুয়ে দিছে, বাসার নিচে জায়গাও আছে, ওটার মধ্যে রেখে দিছে। এবং তো সবাই বললো যে খুব ভালো লাগছে, খুব সুন্দর গাড়ি, খুব সুন্দর গাড়ি। তো গাড়ি তো তার কাজে লাগে না, সারা 6 মাস 10 মাসের মধ্যে গাড়ি লইয়ার কোথাও যায় না, গাড়ির ড্রাইভারও নাই, কিচ্ছু নাই, গাড়ি চালাইতে পারে না। দিস ইজ অ্যাব্রপ্ট। অর্থাৎ অ্যাব্রপ্টের পেশেন্ট বিভিন্ন স্কেলে আপনার কাছে কিন্তু এসে উপস্থিত হবে। আপনাকে তাকে ধরতে হবে, ধরে তাকে ইউজ করতে হবে সাইলেসিয়া। আরো অন্য ওষুধও থাকে। সাইলেসিয়ার পেশেন্টের মধ্যে দেখবেন কনফিডেন্স, ওয়ার্ক অফ সেলফ কনফিডেন্স, মানে তার কনফিডেন্সটা কম, মানে এটা প্রয়োজন, মানে তার কনফিডেন্স লেভেলটা ডেভেলপ করা প্রয়োজন। এইরকম একটা মানে একটা স্টেট থাকে, এটা একদম সুপার গ্রেডে, তার একটা সুপার গ্রেডে। এখানে দেখবেন শুধু 3টা ওষুধ, অ্যানাকার্ডিয়াম, নাক্সিবুম পাইবেন, আর সাইলেসিয়া হলো এটা সুপার গ্রেড, মানে তার মধ্যে কনফিডেন্স নাই, কনফিডেন্সের অভাব। যে কোনো একটা কাজ করব, এই কাজটা করার সময় তার মধ্যে আত্মবিশ্বাসের অভাব। যে ধরেন সে টিচার, প্রাইভেট পড়াবে, তো প্রাইভেট পড়ার মধ্যে সে একটা অঙ্ক করাবে, অঙ্কটা হইব কি হইব না তার আত্মবিশ্বাস নাই, পড়াইতে পারবো কি পারবো না তার আত্মবিশ্বাস নাই। এই কাজটা ডাক্তারি করবে, হোমিওপ্যাথি ডাক্তার, হোমিওপ্যাথি পাস করছে, পরীক্ষা দিয়ে পাস করছে, সব পারে, অনেক সে চেম্বারে বসতে পারে না, কি আমি পারুম কি পারুম না, আমি মনে পারতাম না, আমি ব্যর্থ হব। অর্থাৎ ফিয়ার ফেইলিউর অফ এবং কনফিডেন্সের ল্যাক অফ, অর্থাৎ কনফিডেন্স, ওয়ান্ট অফ কনফিডেন্স, দিস ইজ সাইলেন্ট। অত কনফিডেন্স পাবেন, স্টুডেন্ট পরীক্ষা দিতে যাবে, হাত পা কাঁপন উঠে গেছে, কাঁপতেছে, ভয়ে বলতেছে আম্মা আমি পারতাম না, আমার মনে হয় পরীক্ষা দিব না, আমার এই বছর বন্ধ রাখো। দিস ইজ সাইলেসিয়া। অর্থাৎ কনফিডেন্সে তার মধ্যে কোনো কিছু থাকে না, ঘাটতি থাকে, ভীষণ ঘাটতি থাকে। অর্থাৎ তার মধ্যে এই জিনিসটা থাকে। আবার দুশ্চিন্তায় টাকা দিলে এরা খুব দুশ্চিন্তা করতে পারে। যদি কোনো কারণে সাইলেসিয়ার পেশেন্টে দেখবেন একটা অসুখ বিসুখ হয়েছে, এইটা নিয়ে যে কি দুশ্চিন্তা সে করতে পারে, দুশ্চিন্তা কারে কয় এবং কত প্রকার ও কি কি, এটা তখন বুঝতে পারবেন দুশ্চিন্তা কারে কয়। অর্থাৎ সাইলেসিয়ার পেশেন্ট মানেই হচ্ছে একটা দুশ্চিন্তার একটা বিশাল সূতিকাঘাত, মানে তার যখন তার হেল্প অ্যাবাউট হিজ,
তার নিজের স্বাস্থ্য নিয়ে এবং তার নিজের স্বাস্থ্য নিয়ে এবং নিজের শরীর নিয়ে, নিজের রোগ নিয়ে, নিজের মানে কষ্ট নিয়ে তার মধ্যে একটা দারুণ 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 দুশ্চিন্তা থাকে। এবং সেটা মেনোপজ ডিউরিং, তার যখন মেনোপজ যে সার্কেলটা এটা যখন পার হয়ে যায় তখন সে আসলে অকর্মণ্য, মানে যখন তাকে আর কর্মণ্য বলা যায় না। এই সময় তার যদি স্বাস্থ্য নিয়ে বিরাট দুশ্চিন্তা হয় তখন বুঝবেন যে তার মধ্যে সাইলেসিয়া এবং ক্যালিবাইক্রম রয়েছে, দুটি ওষুধে আর নাই। দেখবেন যে অনেক পেশেন্ট আছে তার মধ্যে প্রচুর পরিমাণে অ্যাম্বিশন ইনক্রিজড, মানে তার মধ্যে উচ্চ আকাঙ্ক্ষার অভাব নেই। ছোটবেলা খালি বলে আমি এটা হব, আমি প্লেনের ইঞ্জিনিয়ার হব, এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার হব। এক বাচ্চা বলতেছে যে আমি ইউটিউবার হব। আমি এই প্রথম একটা বাচ্চা জিজ্ঞেস করলাম, মা তুমি কি হবে, তুমি কি হতে চাও? ডক্টর আমি ইউটিউবার হব। আমি বললাম যে ইউটিউবার কি মা? তুমি বড় হলে বুঝবে। আমি বড় আসলে উনি বাচ্চাটি আসলে ইউটিউবার ভাইরাল হচ্ছে, একটু বন্ধ করে ফেলেন। ইউটিউবার হওয়াটাও তার মধ্যে একটা অ্যাম্বিশন, মানে একটার পর একটা অ্যাম্বিশন তৈরি হয়, অর্থাৎ অ্যাম্বিশনটা তার মধ্যে সুন্দর মতে থাকে যে এটা একটা ডেভেলপ করে, মানে পরপর এটা উপরে যাইতে থাকে অ্যাম্বিশন। যদি সে একটা ছোট জিনিস আগায় তারপরে আরেকটু বড় আরেকটু বড় এভাবে আগাতে থাকে। একটু এগিয়ে নিয়ে যাই। আমি প্রথমে বলছি যে সে কন্ট্রাডিকশন সে পছন্দ করে না এবং অসহ্য, মানে মত দ্বৈততা, এটা ভালো বাংলা এরকমই হবে, মত দ্বৈততা বা দ্বৈত মত এরকম সে সহ্য করতে পারে না এবং সহিংস আচরণ থেকে বিরত থাকার জন্য নিজেকে জোর করে এটা নিবৃত্তে রাখতে চায়। মানে সে ভায়োলেন্স যাতে না হয়, অর্থাৎ তার সাথে সে যে করতেছে না যেন ভায়োলেন্সও করতে যায় না, এটা থেকে সে মানে সেটা সহ্য করতে পারে না। এবং এটার কারণে যদি সহিংস কোনো আচরণ থেকে বিরত থাকার জন্য নিজেকে সে জোর করে নিবৃত রাখে। যেমন বড় বড় জায়গাতে দেখবেন যে এখানে বড় বড় বাড়ি বাড়ি ঝগড়া লেগে যাবে, গোষ্ঠী গোষ্ঠী ঝগড়া লেগে যাবে। হ্যাঁ, এই ধরনের ক্ষেত্রে সে মত অধিকতা সহ্য করতে পারতেছে না, নেতৃত্ব দিতেছে, কিন্তু এরপরে সে এটা খুব কষ্ট করে এটা থেকে বিরত থাকে। রুব্রিক খুব সুন্দর একটা রুব্রিক, বড় সড় একটা রুব্রিক আছে এটা, কন্ট্রাডিকশন, ইনটলারেন্স অফ কন্ট্রাডিকশন, retrain himself to keep from violence as to একটাই কিন্তু ওষুধ সাইলেসিয়া। মানে এই মেডিসিনটা ব্যবহার করতে পারলে অনেক মানুষ, অনেক বড় ঝগড়া, অনেক বড় বিপদ থেকে মানুষকে বাঁচানো সম্ভব, শুধু এই রুব্রিকটাকে ভালো করে বুঝতে পারলে। দুই দুই গ্রামের মধ্যে ঝগড়া লেগে যায়, দুই দুই বাড়ির মধ্যে ঝগড়া লেগে যায়, এক ফ্যামিলির মধ্যে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে যায়। কেন? এক ভাই বলছে যে তুমি আমি এটা এমনে দিব, ওই ভাই বলতেছে যে না এটা এমনে দাও। তো সেও এটা চাইতেছে যে তারও কোনো সুবিধা নাই তারও কোনো সুবিধা নেই, যে দুজনের ভালোর জন্যই করতেছে, কিন্তু সে তার যে মতামত, যে তার মতটাকে সে মানতেছে না, এই মতটা সহ্য করতে পারতেছে না। তখন দেখা গেছে যে এটা তখন সহিংস দুই ফ্যামিলি ঝগড়া লাগতেছে, দুই পরিবার ঝগড়া লাগতেছে, দুই গ্রাম ঝগড়া লাগতেছে, দুই বাড়ি ঝগড়া লাগতেছে। এটা ঝগড়া যাতে না লাগে বিরত থাকার জন্য জোরপূর্বক সে নিবৃত্ত রাখছে, অর্থাৎ সে এমন ভাবে রিটেইন করে নিজেকে কিপ ফ্রম ভায়োলেন্স, এই ভায়োলেন্সটা হতে দেয় না, এই সাইলেসিয়া রোগী ভায়োলেন্স হতে দেয় না। আর একটু মজার একটু কথা বলি, কথায় কথায় আমার ক্লাসটা আসলে একটা মজার ক্লাস, এটা যদি এক্সপেন্ডিং ভিউ করতে পারতাম অনেক আমার ভালো লাগতো। যেহেতু এটা ইনসাইটটাই বলছি, আসলে এটা ক্যারেক্টার লেখক, মানে সাইলেসিয়ার পেশেন্টদের ক্যারেক্টার লেখক বলতে চরিত্র ভালো না, আসলে চরিত্রের অভাব, চরিত্রটা দুর্বল। কিরকম?
আসলে আমার কাছে যে সকল পেশেন্টরা এসে টাকা বাকি রাখে এবং পরে দেয় না, এগুলো কিন্তু আমি এদেরকে ক্যারেক্টার ল্যাক অফ হিসেবে নিই এবং মনে মনে ভাবি যে এটা লাইকোপোডিয়ামের রোগী, এটা মেডোরিনামের রোগী, এটা সাইলিসিয়া রোগী এবং কস্টিকামের রোগী। এগুলো ক্যারেক্টার ল্যাক অফ থাকে। এরা আনায় বানায় কথা বলে, এদের ক্যারেক্টারটা শক্তিশালী না, এরা ধীর, মানে চরিত্রের অভাব, মানে সিওস তার মধ্যে, মানে কর্ম পরিবর্তনশীল এবং তার কর্মের মধ্যে বিভ্রান্তি থাকে। সে সব সময় আতঙ্কিত থাকে এবং তার কাজের প্রতি আস্থাহীনতা থাকে, মানে এইরকম আর কি। ভবিষ্যৎ নিয়েও সে আতঙ্কিত থাকে, তার চরিত্রের নানান দুর্বল দিক থাকে, সে কথা রাখে না কথা দিয়ে। যখন আপনার কাছে বাকি নিছে যে ডাক্তার সাহেব আমি নিছে যে ডাক্তার সাহেব আমাকে তো 10,000 টাকা দিতে হবে, আমি আপনাকে 2 সপ্তাহ পরে দিব। 2 সপ্তাহ আপনার 2 মাসের মধ্যে তাকে পাবেন না, কথা দিয়ে কথা রাখে না। এটা হলো ক্যারেক্টার ল্যাক। অনেক অনৈতিক কাজও করে আর কি, বিশ্রী টাইপের কাজ যেগুলো আর কি। হ্যাঁ, আর দেখবেন যে এটা মাথায় রাখবে, ডাক্তারের টাকা বাকি রেখে সে টাকা দেয় না, এমন অনেক লোক আছে। দিস ইজ হচ্ছে ক্যারেক্টার ল্যাক অফ। আছে উইক ক্যারেক্টার, উইক কিন্তু সাইলেসিয়া পাবেন আছে। এটা মধ্যে ক্যাস্ট্রিকাম, লাইকোপোডিয়াম এগুলো উইক ক্যারেক্টারের লোক, এবং মেডোরিনাম, সাইলেসিয়া, সিফিলিনাম, টিউবারকুলিনাম এগুলো একদম দুর্বল চরিত্রের, মানে মানে দুর্বল ব্যক্তিত্ব আর কি। সকল ক্ষেত্রে কোনো না কোনো কারণ কর্ম সম্পাদন করতে উৎসাহ বা সাহসের অভাব, কোন বিষয়ে মতামত দেয় না, কাজের ক্ষেত্রে নেওয়ার বেলায় হা বা না কিছুই বলে না, সে ভীতভাবে দায়িত্ব গ্রহণ করে, মানে দায়িত্বটা নিজে নিতে পারতেছে না, ভয় পাইতেছে, মানে এইরকম একটা উইক ক্যারেক্টার। সব সময় চেষ্টা করে তার দায়িত্ব থেকে বের হয়ে আসতে। দায়িত্ব নিবো, একটা মেয়ের দায়িত্ব দায়িত্ব নিতে তাও এমবই থেকে যাই। দেখবেন যে অনেক মা তার সন্তান তার দায়িত্ব নিতেছে না, কি লিখা দায়িত্বটা নিতে সে ভয় পা, ছোট বাইরে দিয়ে রাখছে, অন্য বাইরে দিয়ে রাখছে, যে ওরা ও করতেছে করুক, হ্যাঁ দায়িত্ব নিব না। কি দিল উইক ক্যারেক্টার। এবং রেসপন্সিবিলিটি নিতে চায় না, ফেয়ার টেকিং অফ রেসপন্সিবিলিটি, সে রেসপন্সিবিলিটি নিতে ভয় পায়। সাইলেসিয়া তাদের একটা দেখা গেছে যে সে এইটা নিতে চায় না, এবং সে যদি কোথাও কোনো মানে আমি তো এতক্ষণ বলছি যে সে অ্যাঙ্গার, কন্ট্রাডিকশন ফ্রম এবং কন্ট্রাডিকশন ইনটলারেন্স অফ সহ্য করতে পারে না, এবং ভায়োলেন্স, কন্ট্রাডিকশন ফ্রম, এবং তার সাথে যদি মতবিরোধ করে, মতের অমিল হয় তো প্রচন্ড হিংস্র হয়ে যায়, ভায়োলেন্ট হয়ে যায়। ভায়োলেন্স বলতে কি, সিটটা মনে করেন আমি দেখছি অনেকে রিক্সাওয়ালা এমন মারতে দেখছি যে রিক্সাওয়ালা বলছে যে ভাই এটা তার সাথে মতের বিরোধ করছে আর কি, যে না এটা তো এমনি না, এটা এমনি, এটা 12-13 টাকায়। ও মা, ভদ্রলোক অনেক পয়সাওয়ালা, ওই রিক্সাওয়ালা 100 টাকা 200 টাকা দিল তার কিছু হবে না, রিক্সাওয়ালা নিয়ে কষ্ট করে কান্দ করে আমাদেরকে লইয়া ঘুরে বেড়ায়, তার বউ ছেলে মেয়ে আছে, তার বইয়ে 200-100 টাকা দেওয়া যায় একটা ধনী মানুষ, কিন্তু তারে দিবে না। ভায়োলেন্স আচরণ বলে কি, তার সাথে যে কন্ট্রাডিকশন করছে, না ভাড়া একটু বেশি, ওই এটা ঈদের সময় একটু বেশি ভাড়া দিতে হইব, 30 টাকাই ভাড়া। ও মা, রিক্সাওয়ালার ইচ্ছা মতন পিটা শুরু করছে, ভায়োলেন্স হয়ে গেছে, কন্ট্রাডিকশন ফ্রম, তার সাথে কন্ট্রাডিকশন করছে কেন? দিস ইজ সাইলেসিয়া। সাইলেসিয়া হচ্ছে এই আচরণ করে, এবং তার মতের পক্ষে সে অবিচল থাকবে, এবং তার মতের পক্ষে সে নানান যুক্তি প্রদর্শন করবে, একটা পর একটা যুক্তি দিয়ে যাবে, যুক্তিগুলো এইরকম ভাবে দিবে মতের পক্ষে, মানে সে তার পক্ষে, মানে যখন তার যুক্তি দেওয়া হবে তখন সে তার পক্ষে সুন্দর করে যুক্তি দিবে। এটা কিন্তু এই সব রেপার্টরিতে পাবেন না এই রুব্রিকটা, এটা কিন্তু ইয়াতে পাবেন, কমপ্লিট রেপার্টরি রুব্রিক এটা। মানে ভায়োলেন্স, ভিহিমেন্স, জেনারেল, ক্রসড হোয়েন, মানে যখন এটা ক্রস করবে এবং তার মতের পক্ষে অবিচল থাকবে, মানে এটা থাকবে, মানে আত্মরম্ভিতা যেটা আর কি। এবং তার মধ্যে কিন্তু ইগোটিজম আছে, আমিত্ববোধ, অহমিকাবোধ, অহংকারবোধ, হামবরা ভাব, যেটা হামবরা ভাব বলে, এটাকে হামবরা ভাব। সাইলেসিয়ার পেশেন্টের মধ্যে একটা হামবরা ভাব থাকে, এবং একটা অহংকার নিয়ে এসে থাকে, তার মধ্যে এটা থাকে। এবং
এবং সাইলেসিয়ার পেশেন্টরা দেখবেন অনেক ডাক্তার সব পাস করছে কিন্তু চেম্বার নিতে চায় না, চেম্বার নিতে ভয় পায়। কেন মতে ভয় পায়? মানে ফিয়ার আন্ডারটেকিং এনিথিং এন্টারপ্রাইজ এ নিউ, মানে এই নিউ এন্টারপ্রাইজ, একটা নতুন এন্টারপ্রাইজ করতে না, অর্থাৎ নতুন কাজ হাতে নিতে সে পারে না, একটা নতুন ব্যবসা সে করতে পারে না, সে একটা ব্যবসা শুরু করতে পারে না। ফিয়ার আন্ডারটেকিং এনিথিং এ নিউ এন্টারপ্রাইজ, এটা একইভাবে যেমন সাইলেসিয়া ফার্স্ট গ্রেড সুপার গ্রেড, কিন্তু এটা একদম সুপার গ্রেড, এটা সাইলেসিয়া। তো লাইফ পোকোডিয়াম বোকা এবং জ্ঞানের অভাবের কারণে কোনো নতুন কাজ হাতে নিতে মানে পারে না। নতুন কাজ নিলে মানে তার কাছে এরকম মনে হয় সে মানে এটাকে সে পারে না কি। আর সাইলেসিয়া সে কাজ এড়িয়ে চলে। আর সাইলেসিয়ার জ্ঞান বুদ্ধি খুবই ভালো, মানে পূর্ণ ধারণা থাকা আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, পূর্ণ ধারণা থাকা সত্ত্বেও ভয়ের কারণে নতুন কাজ হাতে নেয় না, একটা ভয় পায়, তাকে নতুন কাজ শঙ্কিত করে তোলে। যদিও তার অহংকার বোধের কারণে কাজটি হাতে নেয়, তবুও কাজটি করতে ব্যর্থ হয়। নতুন কাজের ব্যাপার তার মধ্যে এইরকম। এবং কশাস এনসিয়াস, মানে উদ্বেগ উৎকণ্ঠার সাথে সাবধান থাকে। কশাস, কশাস মানে সাবধানী, মানে কেয়ারফুলের মতোই। কশাস আর কেয়ারফুলের মধ্যে পার্থক্য আছে, মজার পার্থক্য। পার্থক্যটা কাগজে কলমে বোর্ডে দেখাই দিলে ভালো লাগতো। ধরেন আপনি একটা সাঁকো পার হবেন, সাঁকোটা পার হওয়ার সময় যেমন ধরেন তিনজন ব্যক্তি একটা সাঁকো পার হবে, এক ব্যক্তি সাঁকোটা দিকেই চিকন একটা পানি টলমল করতেছে, বিশাল বিশাল একটা পানির বহর, সাঁতার পানি না। এক ব্যক্তি এটা দেখে সেটা এটা দিকে এসে ডরে গেছে, এটা হলো সে কেয়ারফুল। দিকে ডরে গেছে হলো কশাস, এটা দিকে নেওয়া যাইতো না। উদ্বেগ উৎকণ্ঠা শুরু গেছে, সাবধান, এটা মিতে যাওয়ানো যাইতো না। আর একজন হলো কেয়ারফুল, মানে এটা ধরবো দুইটা আস্তে আস্তে সেপা সেপা দুই পা লাগায় 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 মাঝখানে আস্তে 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 যাইবো, এটা হলো কেয়ারফুল। এই কশাস এবং কেয়ারফুলের মধ্যে পার্থক্য। আর কেয়ারফুল হয়ে যাবে, অর্থাৎ কশাস হলো আগে থেকে এটা সতর্ক থাকে, উৎকণ্ঠার সাথে, উৎকণ্ঠার সাথে তারা সতর্ক এবং তার রোগের প্রকৃতি ইত্যাদি সম্পর্কে পুরোপুরি জানতে চায়, যাকে মানে যাতে করে তার আগে থেকে ভালো মন্দ নিশ্চিত রূপে প্রতিরোধমূলক ব্যবস্থা সে গ্রহণ করা যায়, এই ব্যাপারটা সে ইনশিওর। এবং একটা রোগ ইয়াও বলি, রোগীর ভাষ্য এটা বলতেই বললে ভালো হবে। রোগী বলছে আর কি এসে যে আমি প্রতিদিনের জীবনে অত্যন্ত সতর্কতা অবলম্বন করে থাকি ডাক্তার, কি এবং কতটা খেতে হবে, কতক্ষণ ঘুমাতে হবে, কতক্ষণ কাজ করতে হবে, আমি সবগুলো মেনে চলি। দেখবেন প্রায় রোগীরা এসে বলে, এটাই কিন্তু কশাস এনসিয়াস প্রায় বলে। আর সাইলেসিয়া সহ আরো কয়েকটি ওষুধ আছে, 13টি আরো ওষুধ আছে প্রায়। এরা মানে প্রতিবেশী আশেপাশের লোকদের খুব শ্রদ্ধা সম্মান করে, মানে শ্রদ্ধা করে বেড়ায়, মানে রিভারেন্স ফর দোজ অ্যারাউন্ড হিম, মানে চারপাশে প্রতিবেশী, চারপাশের মানুষ, নিজের আশেপাশের দোকানের মানুষ, চেম্বারের পাশে আশেপাশের মানুষ, কিংবা তার বাড়ির আশেপাশের মানুষকে খুব সম্মান শ্রদ্ধা করবে। এই যে সাইলেসিয়া হলো তাদের একজন। কথায় কথা কিন্তু পার হয়ে গেছে এবং কাটায় কাটায় আমার সময়টা শেষ হয়ে গেছে, তো আমি আর সামনে পারছি না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি। আর আজকে এখানেই রাখছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর শাহাদাত হোসেন স্যারকে প্রতিবারের মতো চমৎকার আলোচনা করার জন্য। লাইফটাইম গ্রুপের সকলের পক্ষ থেকে স্যারকে আবারও ধন্যবাদ এবং স্যারের জন্য দোয়া রইল, আল্লাহ যেন স্যারকে দীর্ঘ হায়াত দান করে এবং এইভাবে আমাদের লাইফটাইম গ্রুপে বিভিন্ন